হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস। 2020 সালে অনুষ্ঠিত ডব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে বর্তমানে আমি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর এই পদে কর্মরত রয়েছি। এই কাজটার পাশাপাশি আমি তোমাদেরকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিপারেশন রিলেটেড গাইডেন্স প্রোভাইড করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে দেখাবো যে আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে যেখানে ডেসক্রিপটিভ পেপার নিয়ে লেখা থাকে, যেরকম বাংলা এমন একটা জায়গা যেখানে ডেসক্রিপটিভ বেঙ্গলি লিখতে হয় ডব্লিউবিসিএস এক্সামিনেশনে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা অন্যান্য যেখানে বাংলাকে ডেসক্রিপটিভ মাধ্যমে পরীক্ষা হয়, সেটার সম্বন্ধে আমাদের কমপ্লিট স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। আজকে আমি আনন্দবাজার পত্রিকার যে এডিটোরিয়ালটা থাকবে সেটাকে অ্যানালিসিস করে দেখাবো যে রেগুলার তোমরা 20 থেকে 25 মিনিট একটা পাতা, আনন্দবাজার পত্রিকার একটা পাতা যদি ঠিকঠাকভাবে পড়ো, হাউ ইট ক্যান বি হেল্পফুল টু ইনক্রিজ ইউর রাইটিং ক্যাপাবিলিটি ইন দ্য ডেসক্রিপটিভ বেঙ্গলি পেপার। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস। এবং আজকে দেখো এই যে আনন্দবাজার পত্রিকা, এটা থেকে আমি এই মেনলি 4টে এডিটোরিয়াল অ্যানালিসিস করে দেখাবো যে যেখান থেকে তোমরা কিন্তু নিজেদের মতো করে একটা কপিতে সেই জিনিসটাকে যদি লিখে নাও এবং নিত্য যদি হ্যাবিট তোমরা ডেভেলপ করো যে অ্যাটলিস্ট একটা এখন থেকে 30 দিন আমরা 15 থেকে 20 মিনিট এই এডিটোরিয়াল পেপারটা পড়বো, আমার মনে হয় ডেফিনেটলি তোমাদের রাইটিং স্কিল এনর্মাসলি ইমপ্রুভ করবে। তো আজকে অনেকগুলো ডিসকাশন আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম দেখো এডিটোরিয়াল হচ্ছে সতর্কবাণী। এটা আনন্দবাজার পত্রিকায় এসছিল। সতর্কবাণী কিসের জন্য? ডেঙ্গু রিলেটেড একটা সতর্কবাণী এখানে লেখা হয়েছে, যেখানে দেখো কিছু ভাষা আমাদের পড়তে হয়, প্রত্যেকটা ডেসক্রিপটিভ রাইটিংয়ের একটা প্যাটার্ন হয়, সেখানেও সিমিলার এখানে কিন্তু একটা ইনফরমেশন দিয়েছে। দেখো, ডেঙ্গুর মরশুম এলে ব্যবস্থা করা নয়, সারা বছরে ডেঙ্গু দমনে তৎপরতা দেখালে অনেকটাই তাকে নিয়ন্ত্রণে রাখা যাবে। বিশেষজ্ঞদের এই সতর্কবার্তা সাম্প্রতিক কয়েক বছরে পশ্চিমবঙ্গে বহু আলোচিত। অর্থাৎ একটা ফ্যাক্ট লেখা হয়েছে যে ডেঙ্গুর রেসপেক্টে সারা বছর ধরেই আমাদের তৎপরতা রাখা প্রয়োজন। এখানে লেখা হয়েছে দেখো, গ্রীষ্মকাল সমাগত প্রায়। নেক্সট বলা হয়েছে যে এর মাঝখানে যে কয়েক পশলা বৃষ্টি, সেটা মশার আঁতুর ঘরগুলোকে রসদ যোগায়। এই যে ভাষার বাঁধনি, এটা তোমরা এডিটোরিয়াল পড়লেই শিখতে পারবে। এরপর বলা হয়েছে এই সময় কিন্তু ডেঙ্গু দমন সম্বন্ধে অগ্রণী ভূমিকা নেওয়ার এটি একটি আদর্শ সময়। নেক্সট বলা হয়েছে পুর প্রশাসনের তৎপরতা প্রদর্শনী যথেষ্ট নয়, বরং প্রশাসনের অন্যান্য দপ্তরগুলোকেও সতর্ক থাকতে হবে। এই বদ্রি বিলম্ব হলেও রাজ্য প্রশাসনে জাগ্রত হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে ডেঙ্গু দমনের জন্য শুধুমাত্র যে সরকারের পুরো প্রশাসন দপ্তরই কাজ করবে সেরকমটা নয়, অন্যান্য দপ্তরেরও কিছু ভূমিকা রয়েছে। কি ভূমিকা সেটা এই এডিটোরিয়ালে লেখা হয়েছে। বলা হয়েছে যে স্কুলের যে আমাদের স্কুল বা আমাদের যে বিদ্যালয় অর্থাৎ রাজ্যের শিক্ষা দপ্তর খুব রিসেন্টলি একটা নির্দেশিকা পাঠিয়েছে। সেই নির্দেশিকায় কি বলা হয়েছে? সেই নির্দেশিকায় বলা হয়েছে যেন স্কুলে কোনো অবস্থাতেই জল না জমে, নিয়মিত স্কুল চত্বরকে পরিষ্কার রাখতে হবে, নজরদারি চালাতে হবে, বৃষ্টিতে নিকাশি ব্যবস্থা যাতে বন্ধ না হয় সেই জায়গায় দৃষ্টি রাখতে হবে, চৌবাচ্চা বা ট্যাঙ্ক পরিষ্কার রাখছে কিনা সেই বিষয়েও কিন্তু নজরদারি রাখতে হবে। সাফাই কর্মীদের দ্বারা এই বিষয়ে কিন্তু নজরদারি রাখার কথা বলা হয়েছে। তো এই জায়গাটাই দেখো তোমরা যে স্কুলের একটা ইনিশিয়েটিভ নেওয়ার কথা এখানে কিন্তু বলা হয়েছে। নেক্সট এই জায়গায় বলা হয়েছে দেখো যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের যে এই নির্দেশনামা স্কুলগুলোকে, এই উদ্যোগ অত্যন্তই সদর্থক, কিন্তু বলা হয়েছে পরিচ্ছন্নতার কাজটি যেন দৈনন্দিন পঠন পাঠনকে ক্ষতি না করে সেই বিষয়ে দৃষ্টি রাখা দরকার। অর্থাৎ এখানে আদার অ্যাঙ্গেলগুলোকেও তুলে ধরা হয়েছে। অন্যদিকে বলা হয়েছে যে কাজ সাফাই কর্মীদের জন্য নির্ধারিত সেই কাজ শিশুদের দিয়ে যেন না করানো হয়, সেদিকেও মানে সেই দিকটাও নিশ্চিত করতে হবে। দেখো এখানে কিন্তু ক্লজগুলোকে অ্যাড করা হচ্ছে যে এই বিষয়গুলোকেও কিন্তু সজাগ দৃষ্টি দিতে হবে। সেরকমভাবে বলতে গিয়ে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কর্ণাটকের একটি স্কুলে কিন্তু দেখা গিয়েছিল যে শৌচাগার পরিষ্কার করানোর কাজে শিক্ষার্থীদের নিয়োগ করা হয়েছে, যেটা কিন্তু একেবারেই অমানবিক এবং শিশুর অধিকার বিরোধী। এরপরে
বলা হয়েছে যে বৃহদার্থে যে স্কুল, শিক্ষক, শিক্ষার্থী এদেরকে নিয়ে এই যে উদ্যোগ দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা সদর্থক উদ্যোগ। ডেঙ্গুর মতো জটিল রোগ মোকাবিলায় বিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠলে আখেরে লাভ হবে কোথায়? সমাজেরই লাভ হবে। নেক্সট জায়গাটা যে এখানে অন্য একটি বিষয়ের উপরও লেখক প্রশ্ন তুলেছে, যেটা বলা হয়েছে যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেখানে শুধুমাত্র ডেঙ্গু দমন কর্মসূচি নয়, বরং বিদ্যালয়ের সার্বিক পরিচ্ছন্নতা রক্ষার বিষয়টির ওপরও আলোকপাত করেছে। এই কাজ এতদিনে সরকারের দৃষ্টি পড়েনি কেন? উনি কোয়েশ্চেন তুলেছেন। এরপর বলা হয়েছে যে আমাদের যে বর্তমানে সরকারি এবং সরকারি প্রসিত যে সমস্ত স্কুল আছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে শৌচাগারের অবস্থা অত্যন্ত শোচনীয়, অপরিচ্ছন্ন শৌচাগার বিভিন্নভাবে, এবং সেখানে জলের ব্যবস্থা নেই, সেটা কিন্তু বিশেষত বিভিন্ন শারীরিক সমস্যা এবং মেয়েদের নানাবিধ জটিল রোগ সংক্রমণ করছে। এর ফলে বলা হয়েছে যে শুধুমাত্র যে গ্রামের স্কুল তা নয়, শহরাঞ্চলের পুরসভা চালিত স্কুলগুলোরও অবস্থা তথৈবচ। দেখো এই ওয়ার্ডটা তোমরা নোট করতে পারো। লাস্ট কি বলা হয়েছে? ডেঙ্গু দমনে স্কুলগুলিকে সামিল করাই অবশ্যই প্রশংসনীয়, কিন্তু তার সঙ্গে পরিকাঠামোগত উন্নতি করাও কিন্তু অত্যন্ত দরকার। অর্থাৎ এই এডিটোরিয়ালটায় তোমরা কি বুঝলে? এই এডিটোরিয়ালটায় কিন্তু এটাই লেখা হয়েছে যে ডেঙ্গু আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, স্কুলের কোন কোন জায়গায় সদর্থক ভূমিকা নেওয়া হচ্ছে, কোনখানে এখনো প্রবলেম রয়ে গেছে এবং সেটা থেকে ওভারকামের উপায় কি। নেক্সট এডিটোরিয়াল যেটা আমরা পড়ি সেটা হচ্ছে খনিজের খোঁজে। দেখো বর্তমানে এটা একটা এডিটোরিয়ালে এসছে এবং এর সাথে একটি রিসেন্ট নিউজ জড়িত। কোন নিউজ? দেখো দেশে লিথিয়ামের মতো জটিল খনিজের অর্থাৎ ক্রিটিক্যাল মিনারেলের সরবরাহ বাড়াতে সম্প্রতি দিল্লি গাঁটছড়া বেঁধেছে জাম্বিয়া, কঙ্গো, তানজানিয়া এবং অস্ট্রেলিয়ার সাথে। এটা একটা নিউজ ইভেন্ট। সেক্ষেত্রে দেখা গেছে যে ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি যেরকম কোল ইন্ডিয়া, ওএনজিসি এরা কিন্তু সাহায্য করছে। এই ঘটনাটার উপর দাঁড়িয়ে আজকের এই এডিটোরিয়ালে বোঝানো হয়েছে যে খনিজ সম্পদ সম্বন্ধে ভারতবর্ষের কি ভূমিকা, ভারতবর্ষের কি পজিশন। সেখানে দেখো এখানে বিভিন্নভাবে বলা হয়েছে যে ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন দেশগুলো খনিজ সম্পদ ভরপুর এবং সেটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক, দেশ বিদেশের সাথে কি আন্তর্জাতিক সম্পর্ক সেটাকে কিন্তু নির্ধারণ করছে। অর্থাৎ এই যে জ্বালানি এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি, এটাও কিন্তু এখন একটা নতুন সমীকরণ হয়ে দাঁড়াচ্ছে ভূ রাজনীতিতে। পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাস কিন্তু বহুলাংশে নিয়ন্ত্রণ করছে আমাদের এই ভূ রাজনীতিকে। যেরকম কিনা বর্তমানে বলা হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইউক্রেনের যে কিভ এই জায়গাটিতে যে সম্পদ বা খনিজ সম্পদ আছে সেই সম্বন্ধে তিনি কিন্তু তার যে ইন্টারেস্ট সেটা প্রকাশ করেছেন এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে খনিজ সম্পদ এখন বৈদেশিক রাজনীতি সেখানে কিভাবে চলবে সেটার একটা চালিকা শক্তি হয়ে উঠছে। নেক্সট এই এডিটোরিয়ালে বলা হয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই সেটা দেখতে গেলে আমাদের দুটো পথ অবলম্বন করতে হবে। প্রথমত দেখো আমেরিকা সহ এই যে পশ্চিমের দেশগুলো, ওয়েস্টার্ন কান্ট্রি, এরা কি চাইছে? এরা চাইছে গ্লোবাল সাউথের থেকে খনিজ সম্পদের যোগান সরবরাহ সুনিশ্চিত করতে। তারা চাইছে নিজেদের দেশে খনিজ সম্পদ উত্তোলন না করা, যাতে কিনা পরিবেশ দূষণ না হয়। অন্যথায় তারা দেখা গেছে যে বিভিন্ন জায়গায় ইউরোপে কোবাল্ট, লিথিয়াম, অন্যান্য মূল্যবান খনিজ সম্পদ অবশ্যই আছে, কিন্তু তারা চাইছে সেটাকে বিভিন্ন দুর্বল দেশগুলো থেকে আমদানি করে সিকিউর করে নিতে। এক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যাচ্ছে খনিজ সম্পদ বা সম্ভার গড়ে তোলার পাশাপাশি তার যে প্রক্রিয়াকরণ, তার পরিশোধন, সেখানেও চীনের আধিপত্যকে টেক্কা দিতে পারছে না পশ্চিমের রাষ্ট্রগুলি। নাও এই এডিটোরিয়ালের যে শেষ অধ্যায়, সেখানে ভারতবর্ষের যে বর্তমান অবস্থা সেখানে বলা হয়েছে ভারতবর্ষ কিন্তু ভূ রাজনীতিতে এই খনিজ এবং শক্তি সম্বন্ধে অনেকটাই পিছিয়ে আছে। তার ভবিষ্যৎ সুনিশ্চিতকরণও কিন্তু একটা প্রশ্নের মুখে আছে। বিসমাথ, লিথিয়াম, সিলিকন, টাইটেনিয়াম, টেলুরিয়াম, গ্রাফাইটের মতো খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে ভারত কিন্তু এখনো বহুলাংশে চীনের মুখাপেক্ষী। অন্যান্য দেশগুলোর সাথে খনিজ সরবরাহ চুক্তি করার পরিস্থিতি ভারতের শুধু পিছিয়েই নেই, আমাদের দেশে যে খনিজ অনুসন্ধান কাজ সেখানেও কিন্তু ভারতবর্ষ অনেকটাই পিছিয়ে আছে। দেশে সত্যি এই ধরনের খনিজ বা বিরল ভূপ্রাকৃতিক উপাদানের খনি আছে কিনা
জানা সম্ভব যদি এগুলোর অনুসন্ধান উত্তোলনের জন্য উপযুক্ত পরিকাঠামো গঠন এবং সেই নিয়ে অর্থ এবং নীতি প্রণয়ন করা হয়। এভাবেই দেখো লেখা হয়েছে, তবেই শক্তি নিরাপত্তার ক্ষেত্রে ভারত অন্য দেশের প্রতি নির্ভরতা কমিয়ে স্বনির্ভর হয়ে উঠতে পারবে। অর্থাৎ আবারও এই জায়গাটায় দেখো ভারতবর্ষের ওয়ে ফরওয়ার্ড কি, ভারতবর্ষ কিভাবে এই জায়গাটাকে হ্যান্ডেল করতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু একটা জায়গা আলোকপাত করা হয়েছে। নেক্সট আর একটা জায়গা চলে আসছি আমি নেক্সট এডিটোরিয়ালে, একটা ইম্পর্টেন্ট এডিটোরিয়াল, বসন্ত এসে গেছে। এই বসন্ত এসে গেছে এডিটোরিয়ালটি খুব বেশি আমাদের হয়তো কারেন্ট ইভেন্ট বেসড নয়, কিন্তু এখানে বেশ কিছু ভাষার প্রয়োগ করেছে লেখক, যেটা কিন্তু আমরা যদি আমাদের লেখায় কোনোভাবে ইনকর্পোরেট করতে পারি, যুক্ত করতে পারি, আমাদের লেখাটা অনেকটা সমৃদ্ধ হবে। যেরকম বসন্তের যে আগমন হয়েছে, আমাদের বর্তমানে শীত চলে গেছে, বসন্ত এবং পরবর্তীকালে গ্রীষ্ম আস্তে আস্তে ষড়ঋতুর গ্রীষ্ম আমাদের প্রকৃতিতে আসবে, সেই বিষয় নিয়ে দেখো এত সুন্দর লেখা যে বসন্তের এক আলাদা অনুভূতি, সারি সারি গাছে নানা রঙের ফুলে জানান দেয় বসন্ত এসে গেছে। এইভাবে যদি তোমরা লিখতে পারো, আমার মনে হয় নিজেদের লেখাটা খুব সুন্দরভাবে তোমরা উপস্থাপন করতে পারবে। বসন্তের আগমনে কোকিলে সুমিষ্ট গান, অন্যদিকে ভ্রমরের খেলা, কৃষ্ণচূড়া পলাশের রক্তিম উচ্ছ্বাস, এই যে ভাষাগুলো খুব সুন্দরভাবে লেখা হয়েছে। তোমরা এগুলোকে অবশ্যই খাতায় লিখে নিয়ে নিজেদের ভাষাতে নিজেদের লেখনীতে তুলে ধরতে পারো। দেখো লেখা হয়েছে যে ফাগুন হাওয়ার দোল লেগেছে বাংলার নিসর্গ প্রকৃতিতে, শুধু তাই নয়, গাছে গাছে ফুটেছে আমের মুকুল, আশ্রম প্রাঙ্গণে এতদিন শীতের চাদর মুড়ি দিয়ে থাকা কৃষ্ণচূড়া রাধাচূড়া অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। আচ্ছা, ঋতুরাজ বসন্তকে প্রকৃতি বরণ করে জানিয়েছে স্বাগত বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, অর্থাৎ এখানে বসন্তকে আগমন এবং আহ্বান কিভাবে প্রকৃতি করছে সেই বিষয়ে বর্ণনা করেছেন লেখক। এরপরে দেখো, দক্ষিণের মৃদুমন্ত বাতাস বইছে যেন শীতের জরাগ্রস্ত পৃথিবীর বুকে শিহরণ জাগাতে, বাতাসের মর্মর ধ্বনি, কোকিলের কুহু কুহু ডাক বাংলার প্রকৃতিকে অনুরাগের প্লাবন নিয়ে এসেছে। কোকিলের কুহুতান দক্ষিণ হাওয়ায়, শুকনো ঝরা পাতায় এলোমেলো সজ্জা দেখে মনে হয় প্রকৃতির মিলন এই বসন্তে। আরো কয়েকটা জায়গা জাস্ট আমরা দেখাই। এই জায়গাটায় দেখো লেখা আছে যে বাঙালির জীবনে বসন্তর উপস্থিতি অনাদিকাল থেকেই, কবিতা গান নৃত্য চিত্রকলায় বসন্তের বন্দনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বাঙালির বাউল, আধুনিক বাউল কবির মনকেও নাড়া দিয়েছে ঋতুরাজ বসন্ত। লাস্ট যে জায়গাটা, সেখানে দেখো লেখা হয়েছে, গ্রামের পথ পেরিয়ে শহরের ইট পাথরের জীবনেও বসন্ত আসে, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানের আকুতি যেন ছড়িয়ে পড়ে চারদিকে, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। অর্থাৎ তোমরাও যদি তোমাদের লেখাকে এইভাবে একটা লাইন, একটা কবিতার ভাষা এবং কাব্যিক দিয়ে শেষ করো, আমার মনে হয় খুব ভালোভাবে তোমরা এই লেখাগুলোকে উপস্থাপন করতে পারবে। এডিটোরিয়াল পড়াই এই জন্য যাতে আমাদের উপস্থাপনটা খুব রুচিসম্মত এবং মার্জিত হয়। নেক্সট একটা এডিটোরিয়াল নিয়ে আমি আলোচনা করব, খুব ছোট আর্টিকেল, খুব বেশি বোঝার নেই, কিন্তু এটা একটা সামাজিক আর্টিকেল, কালো যদি মন্দ হবে, অর্থাৎ আমাদের সমাজের বিভিন্ন কোনায় কোনায় সাদা এবং কালোর মধ্যে যে এই অন্তর, এই যে সামাজিক যে বিবিধতা, সেটার উপর আজকের এই আর্টিকেলটা। এখানে লেখক বলেছেন দেখো যে আজও সমাজের বিভিন্ন কোনায় কোনায় আচরণে, ব্যবহারে, আকারে, ইঙ্গিতে কালো এবং সাদার যে বৈষম্য, সেটা কিন্তু বর্তমান। সাদা তথা ফর্সা হওয়ার স্বপ্ন আমাদের মজ্জাগত, শ্বেত লালসা এমন চরম মাত্রায় আমাদের মনে বিরাজমান যে তা বিব্রত হওয়ার দায় একমাত্র কৃষ্ণাঙ্গদের। দেখো, তিনি লেখক বলেছেন আজও আমাদের সমাজে কিন্তু সুদর্শন, অনুকূল, সৎ এর সাথে সাদা বা ফর্সাকে যুক্ত করে দেওয়া হয়, যেটা কিন্তু সত্যি অমানবিক, অন্যায় বা আনফেয়ার। লেখক বলেছেন যে আর্যরা সাদা, দস্যুরা কেন কালো, রাজারা সাদা হবে, প্রজারা কালো। এবং এটা আমরা সবসময় হয়তো মেনেই নিয়েছি যে ইউরোপ মানে সাদা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া মানে কালো, মালিক মানে সাদা হতে হবে,
আবার মজদুর মানে কালো হতে হবে। অর্থাৎ সর্বোপরি আমরা ভেবেই নিই যে সভ্য মানে সাদা, অসভ্য মানে কালো। এইটা আমাদের সমাজ জীবনেও কিভাবে প্রভাব ফেলে আমরা দেখি। যে ধরো কোনো একটা চলচ্চিত্র হচ্ছে, সেখানে নায়ককে সাদা দেখানো হয়েছে, খলনায়ককে কালো। ভৃত্য গরিবরা কালো, দলিতরা কালো, শোষিতরা কালো, অন্যদিকে ক্ষমতায় যারা আছে তারা হচ্ছে সাদা। এই যে শত শতাব্দী ধরে চলে আসা এই বিচার ভেদ, এটা আমাদের শুধুমাত্র সামাজিক গণ্ডি না, আমাদের অর্থনৈতিক গণ্ডিকেও কিভাবে প্রভাব ফেলেছে দেখো। কোটি কোটি টাকার প্রসাধনী ব্যবসা তৈরি হয়েছে শুধুমাত্র এই সাদা রঙকে প্রাধান্য দেওয়ার জন্য। আমরা আজও সাবান, ক্রিম এগুলোকে এমনভাবে ব্যবহার করি যেটা হয়তো আমাদের অগোচরে আমরা ভাবি যে আমরা কালো থেকে সাদা হয়ে যাব। অর্থাৎ কালোকে অসামাজিক করা, কালো মানে সেটি কলঙ্ক এবং হীনমন্যতা, এটা কোথাও যেন আমাদের মনে গেঁথে গেছে। মন থেকে চলে এসেছে এটা পুরুষতান্ত্রিক সমাজে। এখানে দেখানো হয়েছে এই দায় আজও নারীদের ওপর পড়ে, যেখানে নারীদের মর্যাদা, যোগ্যতা, আকর্ষণ একদিকে, বিয়ের ক্ষেত্রে আর একদিকে চলে যায় তার গায়ের রং। কালো মেয়ে মানে কিন্তু তার অন্য কিছুর দাম নেই, সে সর্বদাই সামাজিক বঞ্চনার শিকার। এই ধরনের ভাষা এখানে লেখা হয়েছে। শারীরিক শুধু না, এটা একটি মানসিক এবং সামাজিক রোগ হয়ে গেছে। জন্মগত রঙের পার্থক্য সামাজিক বিভাজনের মানদণ্ড। আজও বলা হয়েছে সমাজে কান পাতলে শোনা যায় আহা কি গায়ের রং, কালো যেন আলো যেন পিছলে পড়ছে। আমরা কথায় কথায় ইউজ করি সোনার ছেলে, সোনার ফসল, সোনার বাংলা, অথবা খারাপ কিছুর সাথে আমরা লাগিয়ে দিই কালো বাজার, কালো টাকা, এই ধরনের জিনিসগুলো। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে এটা আমাদের মজ্জাগত একটা জায়গা চলে এসছে, সামাজিক একটা রোগ তৈরি হয়েছে এই সাদা এবং কালোর বিভাজন করা। সর্বশেষে তিনি আবার এই জায়গাটা লিখিয়েছে যে কালো যদি মন্দ হবে, কেশ পাকলে কান্দ কেন। অর্থাৎ তিনি কিন্তু ব্যঙ্গ করেছেন। তিনি বলেছেন যে কালো যদি এতই বাজে হবে, তাহলে কালোর কে নিয়েও কেন আমরা বিভিন্ন সময় কদর করি। তো এইখানে এটা খুব বেশি একটা সোশ্যাল অ্যাঙ্গেলে লেখা একটা এডিটোরিয়াল, কিন্তু এখান থেকেও আমরা কিছু সামাজিক প্রেক্ষাপট পাই বা আমরা সমাজের একটি অন্য দৃষ্টিকোণকেও খুঁজে পাই। আচ্ছা, সর্বশেষে চলে আসি আজকে লাস্ট এডিটোরিয়াল, সেটা হচ্ছে রাজ্যের প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা দুই অপরিহার্য, কেন এখনো এতটা পিছিয়ে। এখানে পশ্চিমবঙ্গের শিল্প সম্বন্ধে লেখক তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, কিন্তু এই এডিটোরিয়ালটা যদি আমরা আমাদের পরীক্ষার পারপাসে পড়ি, তাহলে বেশ কিছু তথ্য আমরা লিখতে পারি যেটা আমরা পরীক্ষায় ইউজ করতে পারি। দেখো, প্রথমত কোয়েশ্চেন্সটাকে এভাবে লেখা হয়েছে, শুরু করা হয়েছে একটা কোয়েশ্চেন এর মাধ্যমে, প্রশ্নের মাধ্যমে। বলা হয়েছে যে বিদেশি যে বিনিয়োগ, সেই আকর্ষণ, বিদেশি বিনিয়োগ কেন আমাদের রাজ্যে এখনো কম, পশ্চিমবঙ্গ কেন এতটা পিছিয়ে। এর প্রেক্ষাপটে কিছু পরিসংখ্যান দিয়েছেন লেখক, যেরকম পশ্চিমবঙ্গ 1501 কোটি টাকা, যেটা ভারত সরকারের তথ্য, সেটা কিন্তু বিনিয়োগ পেয়েছে, যেটা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। প্রথম 10টি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ কিন্তু এখনো পিছিয়ে। বলা হয়েছে এই যে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, এই বিষয়টা অনেক বিষয়ের উপর নির্ভর করে, মুখ্যত দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে সুশাসন, একটি হচ্ছে রাজনৈতিক ফেডারালিজম, অর্থাৎ কেন্দ্র রাজ্য সম্পর্ক। সুশাসনের ক্ষেত্রে লেখক বলতে চেয়েছেন যে আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছতা, ব্যক্তি স্বাধীনতা, এগুলো, ডিজিটাল উদ্যোগ, সবই কিন্তু সুশাসনের আওতায় পড়ে। কিন্তু পশ্চিমবঙ্গে এখানে আবার তিনি একটি ডেটা দিয়েছেন যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো যদি আমরা ডেটা দেখি, সেখানে আমাদের ন্যাশনাল যে ক্রাইম অ্যাভারেজ সেটা হচ্ছে 31.3%, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে 46.8, অর্থাৎ হিংস্রতার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। যেখান থেকে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এই দিকেও রাজ্য সরকারের গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং আইনের শাসন সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের উপরই বর্তায়। এরপর তিনি পশ্চিমবঙ্গের আরো কিছু ডেটা দিয়েছে, যেটা তোমরা পরীক্ষাতেও ইউজ করতে পারো, যে 2023-24 সালে পশ্চিমবঙ্গ একটা ঋণী রাজ্যের তকমা পেয়েছে, যেখানে রেভিনিউ ডেফিসিট 1.7% এবং ফিসকাল ডেফিসিট 3.5%। রাজ্যের যে উন্নয়নের দিকে খরচা করার থেকেও রাজ্যের এখন বেশি যে খরচা হয়ে যাচ্ছে সেটা ঋণ পরিষেবা এবং অপ্রয়োজনীয় ভর্তুকি মেটাতেই রাজ্য সরকারকে কিন্তু ধার করতে হচ্ছে। এই ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া বলা হয়েছে জিডিপির 38%-এরও বেশি হচ্ছে রাজ্যের বকেয়া ঋণের পরিমাণ, তো যেটা কিন্তু শিল্পকেও কোনো না কোনোভাবে আঘাত করছে।
সর্বশেষে বলা হচ্ছে রাজস্ব ঘাটতি দূর করা জরুরি, যাতে শুধু সরকারি বিনিয়োগের জন্য ঋণ নিতে হয়। সেকেন্ড পয়েন্ট যেটা লেখক বলেছেন সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগেও কিন্তু কিছু ঘাটতি রয়েছে, যেরকম রাজনৈতিক ফেডারেলিজমের বা একটা পরিকাঠামোগত সমস্যা রয়েছে। খুব ডিটেলসে এখানে পড়ার প্রয়োজনীয়তা নেই, জাস্ট দেখো এখানে লেখা হয়েছে ভারতের সামগ্রিক অগ্রগতি এবং উন্নয়ন নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং গবেষণাপত্র বলছে যে কেন্দ্রে ক্ষমতাসীন রাজ্যগুলি রাজ্য দল শাসিত, মানে বলা হয়েছে যে কেন্দ্র সরকারে যে ক্ষমতার যে দল আছে, সেই দল যে যে রাজ্যে শাসন করছে, দেখা যাচ্ছে যে সেখানেই কিন্তু এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগ অনেক বেশি হচ্ছে কম্পারেটিভলি বিরোধী দলগুলো বা বিরোধী দল শাসিত রাজ্য যেরকম পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু মাথাপিছু যে বিদেশি বিনিয়োগ সেটার পরিমাণ অনেক কম। এছাড়া মাথাপিছু আয়, জনসংখ্যার ঘনত্ব, পরিকাঠামো, নীতি, শাসন, মানব উন্নয়ন, সেগুলোও কিন্তু রাজ্য সরকারগুলোকে ডেভেলপ করার দায়িত্ব শুধু রাজ্যের নয়, কেন্দ্রীয় সরকারের উপরও বর্তায়। অর্থাৎ এই জায়গাটায় বলেই লেখক শেষ করেছেন যে সমবায় ফেডারালিজম একটা আন্তরিক দায়বদ্ধতা দুটো রাজ্যের